এবং টানা দ্বিতীয় সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে কমল সূচক ও লেনদেন। মুনাফা তুলতে শেয়ার বিক্রির চাপ বাড়ায় কমেছে দাম, বলছেন বিশ্লেষকরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছে আমি মালিহা ইসলাম মনামি। টানা দ্বিতীয় সপ্তাহ সূচক ও লেনদেন কমল ঢাকা স্টক এক্সচেঞ্জে। সপ্তাহ ব্যবধানে প্রায় ৮,৩০০ কোটি টাকা কমেছে ডিএসইর বাজার মূলধনও। বিশ্লেষকরা বলছেন, টানা কয়েক সপ্তাহ দাম বৃদ্ধির পর বিনিয়োগকারীরা এখন শেয়ার বিক্রি করে মুনাফা তুলছেন। এতে বিক্রির চাপ বাড়ায় দাম কমেছে বেশিরভাগ শেয়ারের। হরিপদ সাহার রিপোর্ট। আগের সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ৭৩ পয়েন্ট হারায়। তার ধারাবাহিকতায় ঢাকা স্টক এক্সচেঞ্জের সব সূচক নিম্নমুখী ছিল বিদায়ী সপ্তাহেও। প্রথম কার্যদিবস রোববার সূচকটি ২১ পয়েন্ট হারায়, অবস্থান নেয় ৫,৮১৫ পয়েন্টে। পরের দুই কার্যদিবসে আরও ১২০ পয়েন্ট হারিয়ে নামে ৫,৭০০-র নিচে। শেষ দুই দিনে ২৯ পয়েন্ট যোগ হয়ে ডিএসইএক্স দাঁড়ায় ৫,৭২৪ পয়েন্ট। সপ্তাহ ব্যবধানে সরিয়া সূচক কমেছে ১৪ আর বাছাই সূচক ডিএসসি 30 কমেছে ১৭ পয়েন্ট। ১৮৬৯ কোটি টাকা থেকে দুই সপ্তাহের ব্যবধানে দৈনিক গড় লেনদেন নেমেছে ১২০৩ কোটিতে। যেটা আমরা লক্ষ্য করলাম, মাসের মাঝামাঝি যখন ইন্ডেক্স ৫,৯০০ ক্রস করে যায়, তারপর থেকে কিন্তু একটা মার্কেটে সেলস প্রেশার ক্রিয়েট হয়। অনেকেই প্রফিট রিয়েলাইজেশন মোডে চলে গেছেন, যার ধারাবাহিকতা এই সপ্তাহতেও ছিল। গত সপ্তাহে দরবারের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল বিকন ফার্মাসিউটিক্যালস, রিপাবলিক ইন্স্যুরেন্স, ব্রিটিশ আমেরিকান টোবাকো। অন্যদিকে দাম হারানো প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে ছিল সিএপিএম আইবিবিএল ফান্ড, রবি আজিয়াটা, বিডি ফাইন্যান্স, সোনালী আঁশ। যেহেতু আমাদের ওভারঅল মার্কেট ইন্ডেক্সটা প্রভাবিত হয় লিমিটেড নাম্বার অফ লার্জ ক্যাপ কোম্পানির প্রাইস মুভমেন্টের দ্বারা, সেই জন্য আমাদের ওভারঅল ইন্ডেক্সের দিকে না দেখিয়ে ইন্ডাস্ট্রি স্পেসিফিক বা সেক্টর স্পেসিফিক পারফরমেন্সটাও ইভ্যালুয়েট করা দরকার। কেননা লার্জ ক্যাপ কয়েকটা কোম্পানির শেয়ার প্রাইস মুভমেন্টের আড়ালে একটা সেক্টরের পারফরমেন্সটা অনেক সময় মাস্কিং হয়ে যায়। গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ৩৬৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫১টির, কমেছে ২৫৫টির এবং অপরিবর্তিত আছে ৫৯টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। ঘন কুয়াশার কারণে আজও কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটের শিডিউল বিপর্যয় হয়েছে। মধ্যরাত থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ থাকার পর সকাল 8:45টায় আবারও চালু হয়। ঘন কুয়াশায় ভিজিবিলিটি কম থাকায় বৃহস্পতিবার রাত 2টা থেকে শুক্রবার সকাল 9:45 পর্যন্ত প্রায় 7 ঘন্টা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ থাকে। ফলে পূর্বের শিডিউল বিপর্যয় রেশ কাটিয়ে ওঠার আগেই নতুন করে আবারও বিপর্যয়ে পড়ে বিমান সংস্থাগুলো। 4 থেকে 12 ঘন্টা পর্যন্ত পেছানো হয় রিয়াদ, জেদ্দা ও শারজাগামী ফ্লাইটের সময়। এয়ার অ্যারাবিয়ান ফ্লাইট ছিল রাত্রের 2টার দিকে, কিন্তু কুয়াশা আবহাওয়ার কারণে আর কি যাচ্ছে না। পরে মনে করেন যে আমরা এয়ারপোর্ট থেকে ব্যাগ দিয়েছে যে ফ্লাইট হবে না, আপনারা বাহিরে যান বা ব্যাগ যান, আপনারা 11টা বাজে ফ্লাইট। গতকাল রাত 1টার দিকে ফ্লাইট ছিল, কুয়াশার কারণে এই ফ্লাইটটা চেঞ্জ করে আজকে শুক্রবার 12:30টার দিকে ফ্লাইটটা ঘুরে আনছে। আগে থেকে ফ্লাইটের সময় পরিবর্তনের খবর না জানায় বিমানবন্দরে এসে দুর্ভোগে পড়েন মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা। কেউ কেউ নিজ খরচে হোটেলে থাকলেও অনেকেই বিমানবন্দরে নির্ঘুম রাত পার করেন। আমরা এয়ারপোর্টে আসার পরে জানতে পারলাম যে এটা ডেটটা শেষ হয়ে গেছে। এখন আমরা তো ভোগান্তির মতো পড়ে গেছি, হয়তো ঠিক মতো ঘুমাইতে পারি নাই। এটা পেরেশানি, আসা যাওয়ার সমস্যা, থাকা খাওয়া দাওয়া সব দিক দিয়ে সমস্যা। কুয়াশার কারণে ইন্দোনেশিয়ার গারুদা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকায় অবতরণ করতে না পারায় দিল্লি বিমানবন্দরে অবতরণ করে। এছাড়া অভ্যন্তরীণ রুটের সব ফ্লাইট নির্ধারিত সময়ের 2 থেকে 3 ঘন্টা দেরিতে ছেড়ে যায়। ভিজিবিলিটি 400 মিটার নিচে নামলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান উড্ডয়ন ও 600 মিটারের নিচে নামলে বিমান অবতরণ বন্ধ হয়ে যায়। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। রংপুরের অলিগলিতে গড়ে উঠেছে অবৈধ কলকারখানা। সাবান, কয়েল, বিস্কুট, দেশি বিদেশি ক্রিম, মাস্ক, স্যানিটাইজার সহ তৈরি হচ্ছে নকল ও নিম্নমানের ভোগ্যপণ্য। এতে হুমকিতে পড়েছে জনস্বাস্থ্য, আর সরকার হারাচ্ছে রাজস্ব। এসব অবৈধ কারবার বন্ধে মাঠে নেমেছে পুলিশ প্রশাসন। রতন সরকারের রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ। ব্যাঙের ছাতার মতো অলিগলিতে গড়ে ওঠা অবৈধ কারখানায় উৎপাদিত মানহীন নকল পণ্যের বিরুদ্ধে মাঠে নেমেছে পুলিশ ও
প্রশাসন। নিম্নমানের অবৈধ এসব পণ্যে সয়লাভ বাজার। এতে ক্রেতারা শুধু ঠকছেনই না, জনস্বাস্থ্য পড়েছে হুমকিতে। ফলশ্রুতিতে ভালো কোম্পানিগুলো যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি রাজস্ব হারাচ্ছে সরকার। এইসব যিনি মানহীন এবং দেশের নিয়ম শৃঙ্খলা না মেনে তারা তৈরি করতেছে, এতে সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখনও যাদের মাঝে এই সারাটা বা প্রণোদনাটা এখনও আসেনি, তাদেরকে আমরা মোটা অঙ্কের জরিমানা করব, ইভেন তাদের লাইসেন্সও কিন্তু বাজেয়াপ্ত করা। তবে বৈধতা দিয়ে কঠোর মনিটরিংয়ের মাধ্যমে উৎপাদিত পণ্যের মান নিয়ন্ত্রণ করতে পারলে আজকের প্রতিষ্ঠানগুলোই আদর্শ কারখানায় রূপান্তরিত হতে পারে বলে মনে করেন অনেকে। লাইসেন্স ও মান নিয়ন্ত্রণ প্রক্রিয়া থেকে জটিলতা দূর করার কথা বলছেন শিল্প সংশ্লিষ্ট ও ভোক্তারা। বিএসটিআই আছেন, আমাদের খাদ্য নিয়ন্ত্রণ আছেন, তারা যেন আসলে তাদেরকে ভোগান্তি ছাড়াই যেন তাদেরকে অনুমোদন দেন। যারা শিল্প করবে, প্রকৃত শিল্প করবে, তারা বৈধতাকে মাথায় নেবে, তারা ট্যাক্স ভ্যাট দিয়েই ব্যবসা করবে। ছোট ছোট শিল্প কারখানা বিকাশে সরকারের উদ্যোগ আছে বলে জানালেন জেলা প্রশাসক। উদ্যোক্তাদের জন্য আমরা ফ্লায়ার তৈরি করেছি। এখানে আসলে যে কোনো উদ্যোক্তা জানতে পারেন যে তার এই ব্যবসা করার জন্য কী ধরনের লাইসেন্স প্রয়োজন এবং কিভাবে সেই লাইসেন্সটা সে পাবে। চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বৈধ অবৈধ শত শত কারখানা গড়ে উঠেছে নগরী ও এর আশেপাশে। গত এক মাসে অবৈধ ৩৫টি কারখানায় অভিযান চালিয়ে ৩.৫ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ করেছে ডিবি পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত। জরিমানা আদায় করা হয়েছে ১৭ লাখ টাকার। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। ধান রোপণ ও ধান মাড়াইয়ের মতো কঠোর পরিশ্রমের কাজ বরাবরই দেশে পুরুষরাই করে থাকেন। তবে আধুনিক মেশিন ব্যবহার করে ধান রোপণে এগিয়ে এসেছেন নারীরাও। নওগাঁর বাচারি গ্রামের চম্পা বেগম প্রশিক্ষণ নিয়ে মেশিনের সাহায্যে স্বল্প সময়ে ধান রোপণ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। কৃষি বিভাগ বলছে চাষাবাদে নারী উদ্যোক্তা তৈরিতে কাজ করছে। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট। মাঠে নারী পুরুষ সহ নানা বয়সী উৎসুক মানুষের ঢল। সবার দৃষ্টি চম্পা বেগম ও তার রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের দিকে। ট্রেতে করে সাজানো বোরো বীজ মেশিনের সাহায্যে রোপণ করছেন চম্পা। মেশিনে একসাথে ৬ সারিতে ধানের চারা রোপণ করা যায়। স্বল্প সময়ে ধান রোপণে আধুনিক মেশিন আর নারী কিষানী চম্পার চমক তুলে ধরতে সম্প্রতি নওগাঁর বাচারি গ্রামে আয়োজন করা হয় রাইস ট্রান্সপ্লান্টার প্রদর্শনী। রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের সাশ্রয়ী মূল্যে মাত্র ৩০ মিনিটে ১ বিঘা জমিতে ধান রোপণ করায় এলাকায় জনপ্রিয় হয়ে উঠেছেন চম্পা। সরকার আমাদের যদি সহযোগিতা করে তাহলে আমরা অনেকটা আগায় যেতে পারবো। এইভাবে উন্নতি হলে আমাদের দেশের অনেকেই নারী আরো অগ্রসর হবে। মহিলা হয়ে সেরকম কৃষি কাজ করতেছে, মেশিন চালাইতেছে, এটা খুব ভালো একটা বিষয় মনে হলো। মেয়েরাও এই পেশায় আসতে আগ্রহী, কিন্তু এই পেশায় আসতে গেলে যে ট্রেনিং করানো, তাদেরকে যে পুনর্বাসন করানো, এটা সরকারি সহযোগিতার প্রয়োজন। কৃষিক্ষেত্রে মেশিন চালানোর মতো কঠোর কাজে নিজের দক্ষতা তুলে ধরতে পেরে খুশি এই নারী উদ্যোক্তা। আমি এই কাজটা আমার স্বামী প্রথমে ওই ছেলেদেরকে প্রশিক্ষণ দিত, আমি দেখতাম, দেখে আমিও নিজে যাই ২১ দিন ব্যাপী প্রশিক্ষণ নিয়ে এসে আমি সব কাজ করতে পারি। কৃষিতে আধুনিক যান্ত্রিক প্রযুক্তির ব্যবহার সহ নারীর সম্পৃক্ততা বাড়াতে আয়োজন করা হচ্ছে সচেতনমূলক কর্মশালাও। আমরা আশা করি তার দেখা দেখি আরো অনেকে এইভাবে আসবেন আর কি, এবং আমাদের কৃষিকাজে সহায়তা করবেন। কৃষি যান্ত্রিকরণের অগ্রগতি হবে। কৃষির শুরুটাই কিন্তু নারীদের হাত দিয়ে হয়েছে, সুতরাং নারীরা যদি এই কৃষিতে আসে তাহলে কৃষির উৎপাদন আরো বৃদ্ধি পাবে। কৃষি বিভাগ জানায় কৃষিতে নারী উদ্যোক্তা বাড়াতে প্রশিক্ষণ দেওয়ার জন্য ২৫ জনের দল গঠন করে ৫০ ভাগ ভর্তুকিতে যান্ত্রিক মেশিন দেওয়া হচ্ছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। পর্যাপ্ত সরবরাহ থাকায় বাজারে দামের সঙ্গে কমেছে শাকসবজির বিক্রি কমেছে মাছ বাজারেও। বাজারের সবজির দামে স্বস্তি পেলেও মাছের দাম নিয়ে বিপরীতমুখী অবস্থান ক্রেতা বিক্রেতার। এদিকে কয়েক মাস স্থিতিশীল থাকার পর বেড়েছে গরুর মাংসের দাম। রাজধানীর মালিবাগ কাঁচা বাজার ঘুরে রিপোর্ট করেছেন কামরুল হাসান সবুজ। সাপ্তাহিক ছুটির দিন সকাল থেকেই ক্রেতামুখর রাজধানীর সবজি বাজার। সরবরাহ পর্যাপ্ত, তাই দাম কম। বাজারে বেচার একবারে কম, কেজিতে ১০ টাকা ১৫ টাকা ২০ টাকা ডেইলি কমতে আছে মাল। সিম ৩০ টাকা কেজি, ভেন্ডি ৮০ টাকা কেজি, করলা ১০০ টাকা কেজি, উস্তা ৮০ টাকা কেজি, বেগুন ৪০ টাকা কেজি, কপি ৩০ টাকা, বান্দা ২০ টাকা, একবার মালের দাম কমে আছে। প্রাইস মোটামুটি এর মধ্যে, মানে ধরাছোঁয়ার মধ্যেই আর কি। এখন আমার মনে হয় দামটা একটু বেশির দিকে যাচ্ছে। বাজারে বড় আকারের প্রতি কেজি রুই কাতলার দাম পড়ছে ৩৫০ থেকে ৪০০ টাকা, পাবদা বোয়াল ৬০০ থেকে ৭০০, নদীর ট্যাংরা ১০০০, আর প্রতি কেজি পুটির দাম পড়ছে ৩৫০ টাকা। স্থিতিশীল মাছ বাজারে ক্রেতা আছে ঠিকই, তবে বিক্রি কমেছে বলে জানান বিক্রেতারা। আলহামদুলিল্লাহ ভালো,
দর দাম মোটামুটি ভালোই আছে, কমের মধ্যে আছে। আগে যেমন একজনে 5 কেজি নিত, এখন 3 কেজি নেয়, কেউ 2 কেজি নিলে এখন 1 কেজি নেয়, যারা 1 কেজি নেয় আধা কেজি করে নেয়। অনেক জায়গা থেকে বাজার করি, কিন্তু এই বাজারের দামটা বেশি। এখন আমাদের খেতে হবে, করতে হবে, কিছু করার নাই, ওইভাবেই হয়তোবা সামঞ্জস্য রেখে কিনতে হচ্ছে। বাজারে ওঠানামা নেই ব্রয়লার ও দেশি মুরগির দামে। আগের মতো 850 টাকাতেই বিক্রি হচ্ছে প্রতি কেজি খাসির মাংস। তবে বিক্রেতারা জানান সরবরাহ কমের কারণে কেজিতে 10 টাকা বেড়েছে গরুর মাংসের দাম। বাজারে গরু আমদামি কম, মাল শর্ট, 550 টাকা বেচতাম, এখন 560 টাকা বেচতাম। অনেকদিন ধরেই স্থিতিশীল ডিমের বাজার। এই বাজারে 100 লাল ডিম 650 টাকায় আর দেশি মুরগির ডিম বিক্রি হচ্ছে 1200 টাকায়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। শেরপুরের ভবানীপুরে 1971-এর 17ই মার্চ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতি শস্যচিত্রে ফুটিয়ে তুলে রেকর্ড করতে চেষ্টা করছেন এক ভক্ত। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার মাজেদুর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাজেদ। হ্যাঁ মনামি, আপনি জানেন যে বঙ্গবন্ধু শতবার্ষিকী উদযাপন উপলক্ষে যে চিত্রকর্মগুলো স্থান পেয়েছে তার মধ্যে বগুড়া কিন্তু একটা ব্যতিক্রম ধর্ম চিত্রকর্মী স্থান পেতে যাচ্ছে। সেটি হলো বগুড়ার শেরপুরে ভবানীপুরে একটি মাঠে কিন্তু ধান রোপণ শুরু হয়েছে। যে ধান রোপণের মাধ্যমে কিন্তু বঙ্গবন্ধুর যে প্রতিকৃতি, সে প্রতিকৃতি অবয়বগুলো কিন্তু ফুটে উঠবে এবং গিনিস বুকে নাম লেখানোর জন্য কিন্তু এই চিত্রকর্মটি করা হচ্ছে। কারণ বিশাল এলাকায় যে চিত্রকর্মটি প্রায় 105 বিঘা জমির উপর যে ধান, বিভিন্ন জাতের যে ধান রোপণ করা হবে এবং এই ধানগুলো বিদেশ থেকে এই চারাগুলো আনা হয়েছে। বেগুনি এবং সবুজ রঙের যে চারা, সেই চারা দিয়ে কিন্তু বঙ্গবন্ধুকে এখানে মানে চিত্রকর্মগুলো করা হবে এবং এই চিত্রকর্মগুলোর মাধ্যমে এখানে একদিকে যেমন ধানও রোপণ হবে এবং ধানও উৎপাদন হবে, অন্যদিকে বঙ্গবন্ধুকে দেখা যাবে অনেক দূর থেকে কিন্তু দেখা যাবে যে বঙ্গবন্ধুর যে অবয়ব, সে অবয়ব কিন্তু এখানে দেখা যাবে। এই জন্য এখানে 105 বিঘা জমি এখানে জমি লিজ নেওয়া হয়েছে, প্রায় 9000 টাকা করে লিজ নেওয়া হয়েছে এবং এই জমিতে আজকে এই ধান রোপণ শুরু হবে। 2 জাতের ধান, একটা হলো বেগুনি রঙের ধানের চারা, অন্যটি হলো সবুজ রঙের ধানের চারা। এই 2 ধরনের ধানের চারার মাধ্যমে বঙ্গবন্ধুকে ফুটিয়ে তোলা হবে, শস্য চিত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে ফুটিয়ে তোলা হবে। এটি ধারণা করা হচ্ছে যে বিশ্বের মধ্যে যে গিনিস বুকে নাম লেখানোর জন্য বিশ্বের মধ্যে যে সবচেয়ে বড় চিত্রকর্মটি, সেই চিত্রকর্মটির স্থান কিন্তু বগুড়ার এই শেরপুরে হবে বলে আশা করছেন এখানে। আর এখানে যে স্কাউট, তারপর রোভার স্কাউট এবং বিএনসিসি, বিশেষ করে বিএনসিসিরা এখানে 10 দিন ধরে অক্লান্ত পরিশ্রম করে কিন্তু তারা এই চিত্রকর্মটি অঙ্কনে সাহায্য করছেন এবং এটা চিত্রায়িত হচ্ছে বিশেষ আর্কিটেক্টের মাধ্যমে কিন্তু এখানে চিত্রায়িত করা হয়েছে। এই ধানের চারাগুলো রোপণ করলে এবং 3 মাসের মধ্যে কিন্তু এটা সম্পূর্ণ একটা প্রতিকৃতি এখানে পাওয়া যাবে। যে প্রতিকৃতিতে বঙ্গবন্ধুকে দেখা যাবে বিভিন্ন ভাবে যে চিত্রায়িত করা হয়েছে ধান দিয়ে, সেটা কিন্তু বঙ্গবন্ধুকে দেখা যাবে এই চিত্রকর্মের মাধ্যমে। আর বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী উপলক্ষে কিন্তু এটি করা হয়েছে এবং এটি গিনিস বুকের নাম লেখানোর জন্য যা যা করা দরকার সবগুলো করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যে এই চিত্রকর্মটি উদ্বোধন করবেন ঢাকা থেকে আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং কৃষক নেতৃবৃন্দগুলো এসে কিন্তু তারা এই ধানের চারা রোপণ করে কিন্তু এই চিত্রকর্মটি উদ্বোধন করবে। অর্থাৎ এই শস্য চিত্রের মাধ্যমে যে বঙ্গবন্ধুকে ফুটিয়ে তোলা জন্ম শতবার্ষিকীতে, সেটি সফল করার জন্য সব মানুষই কিন্তু এখানে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবং 3 মাসের মধ্যে এটা কিন্তু ফুটে উঠবে। তো এই ছিল আমার কাছে বগুড়ার ভবানীপুর থেকে সর্বশেষ মনামি। শেরপুরের ভবানীপুর থেকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী মাজেদুর রহমান। দেশের বাইরের করোনা পরিস্থিতির খবর। করোনা মহামারীর কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো আয়ারল্যান্ডেও কমেছে নানা উৎসব আয়োজন। জন্মদিন, বিবাহবার্ষিকীর মতো পারিবারিক আয়োজন নেই বললেই চলে, যার নেতিবাচক প্রভাব পড়েছে নানা অনুষ্ঠানের সরঞ্জামাদি বিক্রির দোকানগুলোতে। এতে লোকসান গুনতে হচ্ছে প্রবাসী ব্যবসায়ীদের। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্ট। করোনায় মলিন গোটা বিশ্ব, রং নেই উৎসব আমেজের। এর ব্যতিক্রম নয় আয়ারল্যান্ডও। মহামারীর কারণে জন্মদিন, বিবাহবার্ষিকী সহ বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান বন্ধ। তাই কনফেকশনারি ও উৎসব উদযাপনের সরঞ্জামাদি দোকানগুলোতে নেই ক্রেতাদের ভিড়। জন্মদিন পালনে সবচেয়ে এগিয়ে শিশুরা। কোমলমতি শিশুদের চাওয়া থাকে যেন তাদের জন্মদিনে হাজির থাকুক তাদের খেলার সাথীরা।
কিন্তু লকডাউনের বিধিনিষেধে ক্ষুদ্র চাওয়াটুকু পূরণ করতে পারছেন না অভিভাবকরা। ছেলেমেয়েদের জন্মদিনে ছেলেমেয়েদের সবসময় আবদার থাকে ওদের বন্ধুদের দাওয়াত করবে, একসাথে কেক কাটবে, মজা করবে। কিন্তু এবছর লকডাউনে কারো বাসায় যাওয়ার পারমিশন না থাকার কারণে সেটা আর হচ্ছে না। আত্মীয় স্বজন বন্ধু প্রতিবেশীদের সাথে নিয়ে উৎসব করতে না পারলেও নতুন বছরে করোনা মুক্ত হয়ে সবাইকে নিয়েই আনন্দে মেতে ওঠার প্রত্যাশা প্রবাসীদের। লকডাউন থাকার কারণে ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে গেট টুগেদার করা যাচ্ছে না। আশা করি নেক্সট ইয়ারের ভিতরে সবকিছু ঠিক হয়ে যাবে আর আমরা সবাই মিলে আবার আনন্দ করতে পারবো। এদিকে আয়ারল্যান্ডে গেল কয়েকদিন ধরে করোনা সংক্রমণ কিছুটা কমলেও মৃত্যুর হার এখনো বেশি। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। মহামারীর বছরে এশিয়ার শীর্ষ অর্থনীতির দেশ ছিল ভিয়েতনাম। দক্ষিণ পূর্ব এশিয়ার পরিসংখ্যানে দেখা যায় করোনা মহামারীর মধ্যেও এ দেশের অর্থনীতি 2019 সালের তুলনায় প্রায় 3% সম্প্রসারিত হয়েছে। ভিয়েতনাম সরকার এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতো আর্থিক প্রতিষ্ঠানগুলো বলছে মহামারীর বছরে এশিয়ার শীর্ষ অবস্থানে ছিল ভিয়েতনাম। সারা বিশ্ব কঠিন মন্দার মুখে থাকলেও ভিয়েতনামের সর্বোচ্চ প্রবৃদ্ধি হয়েছে। 2021 সালে এদেশের 9.3% প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে ব্যাংক অব আমেরিকা। ফাইজার ও মডার্নার পর আজ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত টিকার অনুমোদন দিতে যাচ্ছে ইউরোপীয় মেডিসিন এজেন্সি ইএমএ। তবে জার্মানি সহ ইইউর দেশগুলো 65 বছরের বেশি বয়সী ব্যক্তিদের শরীরে এই টিকার কার্যকারিতার প্রমাণ দেখাতে ব্যর্থ হয়েছে অ্যাস্ট্রাজেনেকা। তাই 65 বছরের বেশি বয়সীদের এই টিকা দেবে না জার্মানি। বার্লিন থেকে বিটু বড়ুয়ার রিপোর্ট। বিশ্বব্যাপী কোভিডের এমন ভয়াবহ সংকটে গলার মালা না হয়ে গলার কাঁটা হয়ে শুক্রবার ইইউভুক্ত 27টি দেশে তৃতীয় টিকা হিসেবে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সির অনুমোদন পেতে যাচ্ছে ব্রিটিশ সুইডিশ ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা ও যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি ভ্যাকসিন। কিন্তু বিপত্তি বাধে ভ্যাকসিনটির কার্যকারিতায়। টিকার তৃতীয় ধাপের পরীক্ষা নিরীক্ষা সহ আনুষঙ্গিক সবকিছু বিবেচনা করে জার্মানির ভ্যাকসিন স্ট্যান্ডিং কমিটি সহ রবার্ট কখ ইনস্টিটিউট জানিয়েছে বহুল প্রতীক্ষিত এই টিকা 65 বছরের বেশি ব্যক্তির শরীরে প্রয়োগ করা ঠিক হবে না, কারণ 65 বছরের ঊর্ধ্বে বয়সী ব্যক্তিদের শরীরে এই ভ্যাকসিন মাত্র 3 থেকে 8% কার্যকর। গেল বছরের 27 আগস্ট অ্যাস্ট্রাজেনেকার সাথে 400 মিলিয়ন ডোজের চুক্তি স্বাক্ষর করেছিল ইইউ। চুক্তি অনুযায়ী পরিমাণ মতো টিকা দিতে পুরোপুরি ব্যর্থ পাস্কেল সোরিয়টের এই প্রতিষ্ঠানটি। এই মুহূর্তে প্রবীণদের টিকা দেওয়া সবচেয়ে জরুরি। এই ভ্যাকসিন প্রবীণদের যদি কাজেই না আসে তাহলে এই টিকার দরকার নেই। ইউরোপীয় ইউনিয়নের চুক্তিটির বিষয়ে পুনরায় বিবেচনা করা উচিত। এদিকে দেশটিতে বসবাসরত প্রবাসীদের অনেকেই নিয়ম অনুযায়ী টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন, যাদের অনেকেই স্বাস্থ্য খাত সহ প্রবীণ নিবাসে কর্মরত রয়েছেন। এখানে প্রবীণদের টিকা দেওয়া হয়েছে। আমি 3 সপ্তাহ আগে টিকা দিয়েছিলাম, এখন দ্বিতীয় ডোজটা দিয়েছি। দেওয়ার পরে আমার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় নাই। প্রবীণরাও সবাই দিয়েছে, সবার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। জার্মানিতে এখন পর্যন্ত 19 লাখেরও বেশি মানুষকে টিকার আওতায় আনা হয়েছে। এরই মধ্যে 18 লাখ ফাইজার, বায়োএনটেক এবং 60,000-এরও বেশি মডার্নার ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। ব্রিটিশ ও সুইডিশ ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার সাথে ইইউর করা 400 মিলিয়ন ডোজের চুক্তিটি এখন যখন গলার কাটা হয়েই গেছে, তখন এই কাটা গলা থেকে নামাতে চুক্তিটির পুনর্বিবেচনা সহ টিকার কার্যকারিতা নিয়ে আরও বেশি গবেষণার তাগিদ জার্মান চিকিৎসা বিজ্ঞানীদের। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। এবার ভিন্ন রকম এক আয়োজনের খবর। গ্রামীণ ঐতিহ্য শহরে পৌঁছে দিতে চিরা মুরগি আর খেজুরের রস, এমন ব্যতিক্রমধর্মী আয়োজন ছিল রাজধানীর ডেমরার বাউলার বাজার এলাকায়, যেখানে শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ ভিড় করেন। ভোরের সূর্য ফুটে ওঠার আগেই রঙে ভরা বঙ্গ সংগঠনের আয়োজনে শুরু হওয়া এই রসের মেলায় মূল প্রতিপাদ্যই ছিল ইট পাথরের নগরীতে লোকজ ঐতিহ্য ছুঁয়ে দেয়া। আহমেদ সালেহিনের রিপোর্ট। মাঘের শীত আর কুয়াশার আড়মোড়া ভেঙে পূব আকাশে সূর্য উঁকি দিয়ে জানান দিয়েছে শুরু হয়েছে নতুন আরেকটি দিনের। রাজধানীর সীমানা ঘেঁষে বয়ে চলা বালু নদীর তীরে শীতের সকালে বুলবুলি, টুনটুনি, চড়ুই আর দোয়েলের কলকাকলিতে মুখর গাছগাছালি। গাছিদের ব্যস্ততা খেজুরের রস সংগ্রহ করে তা গন্তব্যে পৌঁছে দিতে, কিন্তু এই গন্তব্য যেন একটু ব্যতিক্রম। গ্রামীণ আবহে শহুরে মানুষের কাছে এই রস পৌঁছে দিতেই যত আয়োজন। আসলে আমরা যারা গ্রাম থেকে শহরে আছি এখন,
তো তাদের জন্য এটা এখন একটা স্মৃতির ব্যাপার যে সেই কবে রস খেয়েছি। শিশু কিশোরদের উচ্ছ্বাসে মেতে উঠে এই রসের মেলা। আমরা এই ড্যামরার এই সুধারাম বাউলের আশ্রমে এটা আয়োজন করেছি এবং আমরা শহরের মানুষকে সাথে এই গ্রামের মানুষের সাথে একটা মেলবন্ধন তৈরি করে দিতে চাই। গ্রামীণ ঐতিহ্য শহরের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এমন আয়োজন যেন সবসময় হয় তারও আকাঙ্ক্ষা ছিল আয়োজকদের মাঝে। আমাদের যে লোক সংস্কৃতি সেটা যেন আমরা আবার ফিরে পাই বা রূপক অর্থও যেন বাচ্চারা পরবর্তী প্রজন্ম যাতে দেখতে পায় জানতে পারে সেই জন্য আমরা এই আয়োজনটা করেছি। রসের মেলা প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় হলেও করোনার প্রাদুর্ভাবের কারণে এবার গ্রামীণ পরিবেশে নগরীর সীমানা ঘেঁষে ড্যামরার রাজাখালী বাউলার বাজার বটতলায় আয়োজন করে রঙে ভরা বঙ্গ নামের একটি সংগঠন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দুদকের তৎপরতায় লোপাট হওয়া 20,000 কোটি টাকা ফেরত পেয়েছে ব্যাংকগুলো। ঋণ জালিয়াতি ও অনিয়ম ঠেকাতে আরও তৎপর হওয়ার পরামর্শ। এবং টানা দ্বিতীয় সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে কমল সূচক ও লেনদেন। মুনাফা তুলতে শেয়ার বিক্রির চাপ বাড়ায় কমেছে দাম, বলছেন বিশ্লেষকরা। এই ছিল এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়ের।